আজকে আমরা পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসিস যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 25 এবং প্রেসিস 65 দেখব এবং তার সাথে সাথে বাংলা দুটো সারাংশ দেখব এবং একটা ইংলিশের রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হচ্ছে যে দি কন্যাশ্রী প্রজেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কন্যাশ্রী প্রকল্পটা আছে সেটা নিয়ে একটা রিপোর্ট দেখব। ঠিক আছে, তাহলে প্রতিদিনের ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই ট্রান্সলেশন যে প্যাসেজটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে? তাহলে এখানে কি বুঝতে পারছেন? এখানে বলছে রামবাবু আর শ্যামবাবু এদের মধ্যে যে কথোপকথন হচ্ছে, কনভারসেশন, সেটাই কিন্তু বলা হয়েছে। তাহলে দেখুন কিভাবে আমরা করছি এটাকে। দেখুন ফার্স্ট লাইনটা কি আছে, এখানে বলছে রামবাবু বলছে কি, নমস্কার, এত সকালে আপনি কোথায় যাইতেছেন। ঠিক আছে, তাহলে নমস্কার বললো, মানে এখানে আপনি যেরকমভাবে বইতে হিন্টস দেওয়া ছিল কি গুড মর্নিং হিসেবে, সেই হিসেবেই লিখবেন। এত সকালে আপনি কোথায় যাইতেছেন, তার মানে কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে এবং ইন্টারোগেটিভ করতে হবে, তাই না? দেখুন কিভাবে করা হচ্ছে তাহলে। রামবাবু, যেহেতু এটা কনভারসেশন তাই এইভাবেই লিখতে হবে। রামবাবু, নমস্কারটাকে কি হিসেবে লেখা হলো? গুড মর্নিং। ঠিক আছে, এত সকালে আপনি কোথায় যাইতেছেন, তার মানে কি WH ওয়ার্ড হিসেবে আপনাকে ওয়্যার নিয়ে আসতে হবে, তাই না? এবং যেহেতু এটাকে ইন্টারোগেটিভ করা হচ্ছে তাই অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে ওয়্যার আর ইউ গোয়িং সো আর্লি ইন দি মর্নিং, মানে এত সকালবেলা আপনি কোথায় যাচ্ছেন। ঠিক আছে, ওয়্যার আর ইউ গোয়িং সো আর্লি ইন দি মর্নিং। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে এত সকালে আপনি কোথায় যাইতেছেন এই বিষয়টাকে এইভাবে লিখলাম। ক্লিয়ার হয়েছে? পরবর্তী লাইনটা দেখুন কি বলছে এখানে। শ্যামবাবু কি বলছে? বলছে যে নমস্কার, মানে শ্যামবাবুও বললো একই রকমভাবে গুড মর্নিং। তারপর কি বলছে? আপনার কাছেই যাইতেছিলাম। তাহলে আপনার কাছেই যাইতেছিলাম, ব্যাপারটা পাস্ট কন্টিনিউয়াসে লিখতে হবে, তাই না? দেখুন সেইভাবেই লিখছি। কি হলো? শ্যামবাবু কি বলছে? বলছে গুড মর্নিং, সেও গুড মর্নিং বললো। তারপর কি বলছে? আপনার কাছেই যাইতেছিলাম, তার মানে আমি আপনার কাছেই যাইতেছিলাম। ঠিক আছে, আপনার কাছেই যাইতেছিলাম মানে আমি আপনার কাছেই যাইতেছিলাম। তাহলে সাবজেক্ট হিসেবে আপনাকে আইটাকে নিয়ে আসতে হবে। তাহলে কি? আই ওয়াজ গোয়িং টু ইউ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলাম, সহজ বিষয়। আচ্ছা, তারপরে লাইনটা কি বলছে দেখুন। রামবাবু বলছে কি সৌভাগ্য। তাহলে কি সৌভাগ্য, তার মানে এটাকে এখানে দাড়ি না দিয়ে আপনি যদি এক্সক্লেমেশন সাইন দিন তাহলে কিন্তু বেটার হয়, কিন্তু বইতে এখানে দাড়ি দেওয়া ছিল। তাহলে আপনি এখানে কি করবেন? কি সৌভাগ্য, এই ব্যাপারটাকে কিন্তু আপনি এক্সক্লেমেশন করেই লিখবেন, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু লিখবেন। ঠিক আছে, তাহলে হোয়াট আ লাক এইভাবে লেখা যায়। তারপর কি বলছে? এতদিন পরে কি মনে করিয়া। দেখুন কিভাবে করছি বিষয়টাকে। রামবাবু কি বললো? কি সৌভাগ্য। তাহলে দেখুন কিভাবে লেখা হলো। রামবাবু হোয়াট আ গুড লাক। ঠিক আছে, হোয়াট আ গুড লাক। ঠিক আছে, লেখা লেখা হলো। তারপরে কি করলাম? এক্সক্লেমেশন সাইন দিলাম। দেন কি বলছে? এতদিন পরে কি মনে করিয়া। তাহলে হোয়াট, বাট হোয়াই আফটার সাচ অ্যান এজ। বাট হোয়াই আফটার সাচ অ্যান এজ, মানে এতদিন পরে কি মনে করে, যেভাবে কিন্তু হিন্টসটা দেওয়া ছিল সেই হিসেবে করলাম। ঠিক আছে, বাট হোয়াই আফটার সাচ অ্যান এজ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আপনারা যেভাবে করছেন সেইভাবেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলছে শ্যামবাবু কি বললো? আমি একটা বড় বিপদে পড়িয়াছি। তার মানে আই এম ইন গ্রেট ডেঞ্জার, আমি একটা বড় বিপদের মধ্যে আছি, এরকমভাবে লেখা যায়। আপনার সাহায্যের বিশেষ প্রয়োজন, তাহলে আই নিড ইউর হেল্প, এরকম। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এইভাবে লেখা যেতে পারে। দেখুন কিভাবে করা হচ্ছে। তাহলে শ্যামবাবু কি বলছে? বলছে যে আই এম ইন গ্রেট ডেঞ্জার, আই নিড ইউর হেল্প। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? আই এম ইন গ্রেট ডেঞ্জার, সিম্পল প্রেজেন্টে লিখলাম। আই নিড ইউর হেল্প, প্রেজেন্ট ইনডেফিনিট একই রকমভাবে লিখলাম। ক্লিয়ার হয়েছে? পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন। রামবাবু বলছে কি বিপদ, জানিতে পারি কি। তাহলে এখানে কিন্তু পোলাইটনেসটা ইউজ করতে হবে, জানিতে পারি কি। ব্যাপারটা কিন্তু পোলাইটনেস ইউজ না করলে কিন্তু হবে না। দেখুন রামবাবু কি বলছে। রামবাবু বলছে হুইচ কাইন্ড অফ ডেঞ্জার ডু ইউ হ্যাভ, তোমার কি কি ধরনের বিপদ আছে, কি বিপদ, এরকমভাবে বলা হলো। ঠিক আছে, জানিতে পারি কি, তাহলে কি মে আই নো। ঠিক আছে, মে আই নো, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? সেইভাবে কিন্তু করলাম। ঠিক আছে, তাহলে কি বিপদটাকে আমি এইভাবে লিখলাম কি হুইচ কাইন্ড অফ ডেঞ্জার ডু ইউ হ্যাভ, মানে কোন ধরনের বিপদ তোমার আছে। তারপরে জানিতে পারি কি, তাহলে মে আই নো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন। এখানে বলছে শ্যামবাবু কি বলছে? যে আমার যে ছেলেটি কলিকাতা সিটি কলেজে পড়ে তাহার কোনো সংবাদ অনেক দিন যাবৎ পাইতেছি না। এই পর্যন্ত ভালো করে বুঝুন, তাহার কোনো খবর অনেক দিন ধরে পাইতেছি না, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে আপনাকে। সেই হিসেবে লিখলাম দেখুন, আই হ্যাভেন্ট বিন গেটিং এনি নিউজ ফর আ লং টাইম। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হচ্ছে দেখুন, আই হ্যাভেন্ট বিন গেটিং এনি নিউজ ফর আ লং টাইম। কার থেকে? ফ্রম মাই সান, আমার ছেলের থেকে। হু, এই কিন্তু সানকে রেফার করছে, হু রিডস ইন ক্যালকাটা সিটি কলেজ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কিভাবে করলাম? আচ্ছা, তারপরে কি বলছে দেখুন, তাহার মা অত্যন্ত চিন্তিত হইয়া পড়িয়াছেন।
তার মানে কি তার মা অত্যন্ত চিন্তিত হইয়া পড়িয়াছেন, এটাকে আমি প্রেজেন্ট পারফেক্টে কিভাবে লিখছি দেখুন, হিজ মাদার হ্যাজ বিকাম ভেরি অরিড, মানে তার মা প্রচণ্ড চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে, প্রচণ্ড চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে, এইভাবে কিন্তু লিখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট পারফেক্টে লিখলাম, ঠিক আছে। উপরেরটা কি করলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কি হলো? আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, তারপরে এখানে বলছে রামবাবু কি বলছে, বোধ হয় কোথাও বেড়াইতে গিয়াছে। দেখুন এইভাবে কি মানে এই সেন্টেন্সটা কিভাবে লিখলাম দেখুন, বোধ হয় কোথাও বেড়াইতে গিয়াছে, তাহলে কি আই থিঙ্ক আমি মনে করি, তাহলে কি সে বোধ হয় কোথাও বেড়াইতে গিয়াছে, হি মাইট হ্যাভ গন টু ভিজিট সামহোয়্যার, তাহলে কি করলাম, মাইট হ্যাভ ইউজ করলাম মডাল অক্সিলারি হিসেবে, ঠিক আছে, যেতে পারে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আই এম নট শিওর, সেই জন্যই কিন্তু এই মানে রামবাবু ওয়াজ নট শিওর অ্যাবাউট দ্যাট, সেই কারণেই কিন্তু রামবাবু এই কথাটা বললো কি, আই থিঙ্ক আমি মনে করি, রামবাবু মনে করে কি, আই মাইট হ্যাভ গন টু ভিজিট, আই থিঙ্ক হি মাইট হ্যাভ গন টু ভিজিট সামওয়্যার, সে হয়তো কোথাও ঘুরতে গিয়েছে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে কি বলছে দেখুন, আমি রমেশের কাছে এখনই টেলিগ্রাম করিয়া দিতেছি, তাহলে আমি, যারা এই সেন্টেন্সটা লিখেছেন এই সেন্টেন্সটা কিন্তু প্রত্যেকের ভুল হয়েছে, দেখুন কিভাবে, এই কোন সেন্টেন্সটা বলছি, এই সেন্টেন্সটা আমি যেটা আছে, আমি রমেশের কাছে এখনই টেলিগ্রাম করিয়া দিতেছি, সবাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখছেন যে আমি রমেশের কাছে এখনই টেলিগ্রাম করিয়া দিতেছি, মানে অনেক এরকমভাবে লিখছি কি, আই অ্যাম সেন্ডিং আ টেলিগ্রাম টু রমেশ, তার মানেটা কি, তার মানেটা হচ্ছে তিনি রমেশের কাছে তখন টেলিগ্রাম করছিলেন, তাই না, মানে কি বর্তমানে চলছে কাজটা বোঝাচ্ছে, কিন্তু সেটা তো এখানে বোঝাতে চাইছে না, এখানে সেন্সটাকে ভালো করে ধরুন, কি বলতে চাইছে, যে আমি এক্ষুনি রমেশের কাছে টেলিগ্রাম করিয়া দিতাছি, মানে কি করে দিচ্ছি, এক্ষুনি করে দেবো, এরকমটা ব্যাপারটা বলতে চাইছে, তাই না। তার মানে আপনি যদি সেন্সটাকে ভালো করে এখানে লক্ষ্য করেন, তাহলে কিন্তু সেন্সটা বলতে চাইছে এরকমই, যে আপনাকে কিন্তু হ্যাভ টু এর ইউজ করতে হবে, ঠিক আছে, হ্যাভ টু ইউজ করতে হবে কি, আই হ্যাভ টু সেন্ড, আমাকে সেন্ড করতে হবে একটা টেলিগ্রাম টু রমেশ নাও, এখনই আমাকে রমেশকে একটা টেলিগ্রাম সেন্ড করতে হবে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, অনেকের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যে কি, হ্যাভ টু, উইল হ্যাভ টু বা হ্যাজ টু, যে উইল হ্যাভ যেগুলো ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে, এই হ্যাভ টুর ব্যাপারটা আর উইল হ্যাভ টুর ব্যাপারটা আর অ্যাম টু বা ইজ টু বা আর টু, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করবেন, বিষয়গুলো সম্পর্কে কি বলতে চায়। ধরুন আমি বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করছি, দেখুন কি বলতে চাইছেন, ভালো করে মন দিয়ে শুনবেন। এখানে ব্যাপারটা হচ্ছে যখন যে কাজগুলো করা হয় সেই কাজগুলো কিন্তু দুভাবে করা হয়, একটা হচ্ছে উইলিংলি আর একটা হচ্ছে আনউইলিংলি, মানে একটা কাজ, সেই কাজটা কোনো ব্যক্তি সেটা নিজের ইচ্ছাতে করে, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু কম্পালশনের মধ্যে পড়ছে না, কিন্তু সে যদি আনউইলিংলি করে, তাকে যদি করতে বাধ্য করা হয়, তাহলে কিন্তু তার বাধ্যবাধকতার মধ্যে কাজটাকে করতে হচ্ছে, মানে কি কম্পালশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। যখন কোনো কাজ এরকম কম্পালশনের মধ্যে পড়ে, মানে বাধ্যবাধকতার মধ্যে পড়ে, ঠিক আছে, তখন কিন্তু সে যখন তাহলে আনউইলিংলি সে কাজটা করছে, তখন কিন্তু এই হ্যাভ টু বা উইল হ্যাভ টু এই বিষয়গুলো কিন্তু চলে আসে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। এবারে ধরুন অনেকের এই বিষয়টা একটু প্রবলেম আছে, আমি হ্যাভ টু কখন করব বা উইল হ্যাভ টু কখন করব, অনেকে আবার বলতে চায় যে হ্যাভ টুর মধ্যেই নাকি উইল হ্যাভ টু হয়, মানে হ্যাভ টুর মধ্যেই নাকি উইলটা উজ্জ্ব থাকে, ব্যাপারটা পুরোপুরি ভুল, এরকম সেন্স একদমই রাখবেন না, ব্যাপারটা ক্লিয়ার করে নিন কি বলতে চাই, মানে কি আসল ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যখন কোনো রিকোয়ারমেন্টস প্রেজেন্টে থাকে, কোনো কিছু রিকোয়ারমেন্ট যখন প্রেজেন্টে হয় এবং তার কম্পালশন থাকে, তখন আমরা হ্যাভ টু ইউজ করব, ঠিক আছে। যেমন ধরুন আমি বলছি যে কি আমাকে সকালবেলা অফিসে যেতে হয়, ঠিক আছে, তাহলে কি আই হ্যাভ টু গো টু অফিস আর্লি ইন দি মর্নিং, মানে সকাল সকাল আমাকে অফিসে যেতে হয়, ঠিক আছে, তার মানে আমাকে এখানে কি কম্পালশন আছে এবং কম্পালশনটা কিন্তু প্রেজেন্টে আছে, ঠিক আছে, তাহলে সেই কারণেই আমি কিন্তু হ্যাভ টু ইউজ করছি, কিন্তু আমার এই কম্পালশনটা যদি প্রেজেন্টে না হয়ে যদি ইন ফিউচার থাকতো, তাহলে কিন্তু আমি উইল হ্যাভ টু ইউজ করতাম, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। যেমন ধরুন আমি তো বললাম যে কি ইফ আই গেট অ্যাডমিটেড টু হোস্টেল, মানে আমি যদি হোস্টেলে ভর্তি হই, আই উইল হ্যাভ টু ক্লিন মাই ক্লোথস, আমাকে নিজের পোশাক নিজেই পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু এই রিকোয়ারমেন্টসটা কিন্তু প্রেজেন্টে নেই, রিকোয়ারমেন্টসটা কিন্তু ফিউচারে আছে, তাই কিন্তু আমি উইল হ্যাভ টু ইউজ করলাম, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে হ্যাভ টু কখন ইউজ করবেন, যখন কম্পালশন বোঝাবে এবং প্রেজেন্টে তার রিকোয়ারমেন্টস থাকবে, তখন আপনি হ্যাভ টু ইউজ করবেন। যখন কম্পালশন থাকবে ভবিষ্যতে ইন ফিউচার, প্রেজেন্টে নয়, তখন কিন্তু আপনাকে উইল হ্যাভ টু ব্যবহার করতে হবে। যাদের এখনো পর্যন্ত মনে হচ্ছিল যে হ্যাভ টুর মধ্যেই উইল হ্যাভ টু ইউজ হয়, উইল হ্যাভ টু উজ্জ্ব থাকে, ব্যাপারটা কিন্তু ভুল, ব্যাপারটা কিন্তু এইভাবে হয়,
ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। আর M2 ব্যাপারটা কি, M2 বা is2 বা are2 এই বিষয়গুলো ব্যাপারটা কি, এগুলো দেখুন এগুলো কিন্তু কোনো কম্পালশন নয়। মানে আমি যে প্রথমেই যে ব্যাপারটা বললাম যে উইলিংলি কাজ করে আর আনউইলিংলি কাজ করে, এই আনউইলিংলি যেটা ব্যাপারটা সেটা কিন্তু এই এতক্ষণ ধরে বললাম হ্যাভ টু এবং উইল হ্যাভ টুর মাধ্যমে। ঠিক আছে, এবার উইলিংলি যে ব্যাপারটা, মানে যে কাজটা মনের ইচ্ছাতে হয়, নিজের ইচ্ছায় হয়, কোনো কম্পালশন থাকে না, বাধ্যবাধকতা থাকে না, সেখানে কিন্তু আপনাকে এই M2 বা is2 বা are2 বা was2 বা were2 এই যে বিষয়গুলো, এগুলো টেন্স অনুযায়ী ইউজ করে লিখতে হয়। যেমন ধরুন আমি বললাম যে আই অ্যাম টু গেট আপ আর্লি ইন দি মর্নিং, মানে আমি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠি। ঠিক আছে, মানে কি এখানে কম্পালশন কিন্তু নয়। ঠিক আছে, আমাকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়, কিন্তু এই বিষয়টার মধ্যে এই যে হ্যাভ টু আর অ্যাম টু ইউজটা দেখেই আপনি বুঝতে পারবেন যে কোনটা বাধ্যকতা বোঝাচ্ছে আর কোনটা বোঝাচ্ছে না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত বোঝালাম এই বিষয়টা, আপনারা একবার ভালো করে কোনো জায়গা থেকে দেখে নেবেন, বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে কি বলছে দেখুন, তাহলে আমাদের এই বিষয়টা কমপ্লিট করলাম। আমি রমেশের কাছে এখনই টেলিগ্রাম করিয়া দিতেছি, তার মানে কি আমাকে এক্ষুনি রমেশের কাছে টেলিগ্রাম করতে হবে। তাহলে কি বোঝাচ্ছে, প্রেজেন্টে বোঝাচ্ছে এবং প্রেজেন্টের কম্পালশন বোঝাচ্ছে, তাই আপনাকে হ্যাভ টু ইউজ করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আই হ্যাভ টু সেন্ড আ টেলিগ্রাম টু রমেশ নাও। ঠিক আছে, আচ্ছা, সে তাহার সংবাদ দিতে পারবে, তার মানে তার ক্ষমতা আছে, তাহলে আপনাকে মডাল ভার্ব হিসেবে ক্যান ইউজ করতে হবে। তাহলে হি ক্যান গিভ হিজ নিউজ বা হি ক্যান ইনফর্ম হিজ নিউজ, এরকম বলে দেওয়া যায়, গিভও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এইভাবে তাহলে আমরা এই যে ট্রান্সলেশন প্যাসেজটা ছিল, এই ট্রান্সলেশন প্যাসেজটা আমরা এখানে কমপ্লিট করলাম। আপনাদের যদি এখনও মনে হয় যে প্রবলেম হচ্ছে, তাহলে আপনারা ক্লাস থেকে প্রথম থেকে দেখুন, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী টাস্কটা কি আছে দেখুন, এখানে একটা প্রেসি ছিল, এই প্রেসিটা আপনারা ভালো করে পড়ে নিন, খুব একটা সহজ প্রেসি, এর কোনো কঠিন নেই এখানে। এটা পড়ে নিন, ভালো করে মানে বুঝুন, তারপর আমি চেষ্টা করছি কি বলতে চাই যে মানেটা বোঝানোর। দেখুন কি বলছে, এখানে বলছে বুকস আর ডিলাইটফুল সোসাইটি, মানে বুক হচ্ছে কি ডিলাইটফুল সোসাইটি। ঠিক আছে, মানে আনন্দদায়ক একটা সমাজ, এরকম বুকসের যে সমাজ সেটা কিন্তু এরকমই হয়, যে বুকসের মধ্যে কিন্তু আনন্দ পাওয়া যায়, এটাই বলতে চাইছি যে বুকস হলো ডিলাইটফুল সোসাইটি। ইফ ইউ গো ইনটু আ রুম ফিল্ড উইথ বুকস, এমন কোনো রুমের মধ্যে যদি তুমি যাও যেটা কিনা ফিল করা আছে বুক দিয়ে, ইভেন উইথাউট বিং টেকেন ডাউন ফ্রম দি সেলফস, ইভেন তুমি যদি তার থেকে কোনো বইও না পারো, তাহলে দে সিম, দে বলতে এখানে বুকসের কথা বলা হচ্ছে, দে সিম টু স্পিক টু ইউ, তারা কিন্তু তোমার সঙ্গে কথাও বলতে পারে, তারা সঙ্গে মানে তারা তোমার সঙ্গে কথা বলবে। ঠিক আছে, এই বিষয়টা বলছে। টু ওয়েলকাম ইউ, তোমাকে ওয়েলকাম করবে, অ্যান্ড টু টেল ইউ, তোমাকে বলবে কি, দ্যাট দে হ্যাভ সামথিং ইনসাইড দেম, তাদের মধ্যে এমন কিছু আছে, দ্যাট উইল বি গুড ফর ইউ, যেটা কিন্তু তোমার কাছে মানে তোমার পক্ষে ভালো হতে পারে। ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইউ শুড সিনসিয়ারলি ট্রাই টু টার্ন দেম টু গুড অ্যাকাউন্ট, এবং যেটা কিন্তু তুমি কি করতে পারবে, সিনসিয়ারলি চেষ্টা করতে পারো সেগুলোকে তোমার মধ্যে নিয়ে কোনো গুড অ্যাকাউন্ট তৈরি করা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? ভালো কাজে লাগানো বা এরকম কিছু। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে কি বলছে দেখুন, অ্যাজ টু দি বুকস, মানে বুকস অনুযায়ী, অ্যাজ টু দি বুকস হুইচ ইউ শুড রিড, যেটা তোমার পড়া উচিত, দেয়ার ইজ হার্ডলি এনিথিং, মানে হার্ডলি ব্যাপারটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়। ঠিক আছে, দেয়ার ইজ হার্ডলি এনিথিং ডেফিনাইট দ্যাট ক্যান বি সেড, মানে বইয়ের মধ্যে এমন কিছু আছে সেটা কিন্তু বলে বোঝানো পসিবল নয়, তোমাকে পড়েই বুঝতে হবে, এই বিষয়টাই কিন্তু বলছে। ঠিক আছে, তারপর কি বলছে, অ্যান্ড আ গুড বুক দ্যাট ইজ ওয়াইজার দ্যান ইয়োর সেলফ, মানে যে গুড বুক যেটা কিনা তোমার থেকেও বেশি ওয়াইজার, সেটা কি, উইল টিচ ইউ, সেটা তোমাকে টিচ করবে, কি টিচ করবে, উইল টিচ ইউ আ গ্রেট মেনি থিংস, অনেক কিছু, ইফ ইউর মাইন্ড বি ওপেন টু লার্ন, যদি তোমার মন মুক্ত মনা হয়ে থাকো, তুমি তুমি যদি শেখার প্রতি মুক্ত মনা হও, তাহলে কিন্তু তুমি শিখতে পারবে, সেই বিষয়টাই বললো। ঠিক আছে, তারপর কি বলছে, দি ভেরি উইস অ্যান্ড কিউরিসিটি, মানে এই যে উইশ, এই যে খুব মানে প্রচন্ড উইশ, ভেরি বলতে এখানে প্রচন্ড। ঠিক আছে, এই যে প্রচন্ড উইশ আর এই যে কিউরিসিটি, কৌতূহলের যে ব্যাপারটা, এটা কি, ইউ হ্যাভ শোন টু রিড, যেটা তুমি দেখিয়েছো তোমার বই পড়ার জন্য। ঠিক আছে, টু ইন্ডিকেট, সেটা কি ইন্ডিকেট করে, সেটা ইন্ডিকেট করে যে দ্যাট ইউ আর আ পার্সন, তুমি এমনই একটা ব্যক্তি, সেকে লাইকলি টু গেট গুড আউট অফ ইট, যে কিনা এই বই থেকে অনেক ভালো কিছু নিতে পারবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে বারবার আপনি পড়ছেন, পড়ার পরে যখন বারবার পড়ছেন, কি বুঝতে পারছেন এই বিষয়টা নিয়ে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে যে কি, বুকস সেটা কিন্তু নলেজের ভান্ডার, তার মধ্যে কিন্তু সমস্ত নলেজ আছে। ঠিক আছে, বুকসের মধ্যে ভ্যারিয়াস কাইন্ডসের নলেজ পাওয়া যায়, সেই এবং সেইটা যে সেই বুকসের নলেজ যে শুধু মানুষকে ইমপ্রুভ করে, একটা রিডারকে, একটা পাঠককে ইমপ্রুভ করে তাই নয়, তার মধ্যে কিন্তু হ্যাপিনেসও এনে দেয়। এবং এই বুকস কি করে, বুকস পাঠকদেরকে আকৃষ্ট করে এবং নিঃস্বার্থভাবে তাদের মধ্যে জ্ঞানের সঞ্চার করে।
এবং তার সাথে সাথে সেই রিডার যদি কিউরিয়াস এবং ওপেন মাইন্ডেড হয় তাহলে কিন্তু সে এই জ্ঞানগুলোকে ধারণ করতে পারবে। এই বিষয়টাই বলতে চাইলো, তাই না? তাহলে দেখুন আমরা ফার্স্ট এর একটা সুইটেবল টাইটেল কিভাবে দিলাম, কি দিলাম, বুকস, তারপর হাইফেন দিলাম, দিয়ে কি লিখলাম, দি কালেকশন অফ নলেজ। মানে বুকস কি, বুকস হচ্ছে নলেজের কালেকশন, ঠিক আছে, জ্ঞানের ভান্ডার। ঠিক আছে, ক্লিয়ার হলো? আনসারটা কিভাবে লিখছি দেখুন, কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে। বুক অলওয়েজ অ্যাট্রাক্টস ইটস রিডার্স, মানে বুকস কি করে, বুক কি করে, এর যে রিডার্স তাদেরকে অ্যাট্রাক্ট করে, আকর্ষিত করে, অ্যান্ড আনসেলফিশলি ইম্পার্টস। দেখুন আমি কিন্তু এখানে বুকস লিখিনি, বুক লিখেছি, সিঙ্গুলার লিখেছি, তাই কিন্তু এখানে অ্যাট্রাক্টস এস যোগ করলাম এবং ইম্পার্টসে এস যোগ করলাম। ঠিক আছে, পরের লাইনে কিন্তু বুকস লিখেছি, এটা কিন্তু লক্ষ্য করবেন। ঠিক আছে, সিঙ্গুলার প্লুরাল ব্যাপারটা লক্ষ্য করবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি হচ্ছে তাহলে, বুক অলওয়েজ অ্যাট্রাক্টস ইটস রিডার্স, বুক তার রিডার্সদেরকে আকৃষ্ট করে, অ্যান্ড আনসেলফিশলি ইম্পার্টস কি করে, নিঃস্বার্থভাবে দান করে নলেজ, জ্ঞান, টু দেম, তাদেরকে, রিডার্সদেরকে। ঠিক আছে, বুকস কন্টেন ভ্যারিয়াস নলেজ, বুকসের মধ্যে অনেক নলেজ কন্টেন্ট থাকে, হুইচ নট অনলি ইমপ্রুভস, হুইচ এখানে কিন্তু আপনি হয়তো ভাববেন যে এখানে বুকস লেখার পরেও আমি এখানে ইমপ্রুভস লিখলাম কেন, এই হুইচ কিন্তু নলেজকে রেফার করছে, তাই কিন্তু আমি ইমপ্রুভস লিখলাম। ঠিক আছে, তাহলে কি হলো, হুইচ নট অনলি ইমপ্রুভস দি রিডার্স, যেটা শুধু রিডার্সকে ইমপ্রুভ করে না, বাট অলসো ব্রিংস হ্যাপিনেস ইন দেম, কিন্তু তাদের মধ্যে কি আনে, হ্যাপিনেসও নিয়ে আসে। ঠিক আছে, আর কি দেখুন, আ কিউরিয়াস অ্যান্ড ওপেন মাইন্ডেড রিডার লার্নস, শেখে, কি শেখে, আ লট ফ্রম দি বুকস। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে কিভাবে করতে হবে, প্রত্যেক ক্লাসে আমি যেটা বলে থাকি, যাদের কাছে এখনো পর্যন্ত অনেকে বলছেন যে তাদের কাছে প্রেসিটা করা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তারা কি করবেন, আপনি বা আপনারা বারংবার প্রেসিটাকে ভালো করে মন দিয়ে পড়বেন, বারংবার দ্রুত পড়বেন, তার সঙ্গে সঙ্গে আপনি ব্রেন ম্যাপ তৈরি করবেন যে এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলো কি বলতে চাই। ঠিক আছে, সেই ব্রেন ম্যাপ অনুযায়ী আপনি একটা সুইটেবল টাইটেল দেবেন। টাইটেলটা কিন্তু সুইটেবল হওয়া অবশ্যই দরকার, কারণ টাইটেলই কিন্তু নির্ধারণ করে আপনি কত মার্কস পাবেন। অবশ্যই ভিতরের জিনিসটা অবশ্যই দরকার, প্রেসি আপনি যেটা লিখছেন আনসারটা সেটাও অবশ্যই ভালো হওয়া দরকার, কিন্তু টাইটেলটাও সব থেকে সুইটেবল হওয়া প্রয়োজন। ঠিক আছে, তাহলে টাইটেল আপনি সুইটেবল দিলেন, তারপরে আপনি যেটা নিজের ভাষায় বুঝলেন, সেই যে ব্রেন ম্যাপটা ক্রিয়েট করেছেন সেই অনুযায়ী আপনি প্রেসির আনসারটা কিন্তু নিজের ভাষায় সংক্ষেপে লিখছেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এই প্রেসিটা কমপ্লিট করলাম আমরা। আচ্ছা, পরবর্তী আমাদের কি টাস্ক ছিল দেখুন, সেটা আমাদের একটা বাংলা সারাংশ ছিল। ভিডিওটাকে পজ করুন, পজ করে ভালো করে পড়ুন, যেহেতু এটা বাংলা সারাংশ সুতরাং পড়ে মানে বোঝানোর দরকার পড়ছে না। আমি জাস্ট কি করব, এর যে বিষয়টা বলতে চাইছি এর ভিতরে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। জাস্ট একটু পড়ে ভালো করে মানে বুঝুন, তারপরে আমি চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, পড়া হয়েছে? তাহলে কি বলতে চাইছে এর মধ্যে যে জিনিসটা বলতে চাইছে সেটা হচ্ছে কি, যে সাহিত্য রচনা করতে গেলে কি দরকার, সাহিত্য রচনা করতে গেলে দরকার সরলতা, স্পষ্টতা। কিন্তু সরলতা স্পষ্টতা দরকার সেটা তো ঠিকই, কিন্তু তারপরেই কিন্তু সাহিত্যের সৌন্দর্য বাড়ানোর জন্য কি দরকার, ভাষা শৈলী দরকার। ঠিক আছে, ভাষা স্টাইল দরকার। ঠিক আছে, এবং সেই ভাষা স্টাইলটা সরলতা এবং স্পষ্টতার পরেই কিন্তু আসে, তার আগে কিন্তু নয়। এবং এই ভাষার স্টাইলটা কিন্তু সকলের বোধগম্য হওয়া প্রয়োজন, এবং এই ভাষার সৌন্দর্য অর্থাৎ ভাষার শৈলীর যে কাঠিন্য, যেটা কিনা একটা রচনাকে তার সৌন্দর্য দান করে, সেই ভাষা শৈলীর কাঠিন্যের গভীরতার মাপকাঠি কিন্তু অভিযোজন করা দরকার প্রয়োজন অনুযায়ী। এটাই বলতে চাইছে, তাই না? তাহলে দেখুন কি বলছি, এখানে ফার্স্ট আমরা একটা সুইটেবল টাইটেল দিলাম, কি দিলাম, কি, সাহিত্য রচনায় ভাষা শৈলীর গুরুত্ব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার দেখুন আর আনসারটা কিভাবে করছি দেখুন, এখানে করা হচ্ছে এরকমভাবে, দেখুন কি বলছে, সাহিত্যে প্রধান উপাদান হলো ভাষার সরলতা ও স্পষ্টতা। ঠিক আছে, ভাষার সরলতা ও স্পষ্টতা প্রথমেই দরকার, তারপরেই আসে ভাষা শৈলীর গুরুত্ব, যা রচনাকে সৌন্দর্য দান করে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তারপরে কি বলছে, সাহিত্যে ভাষা শৈলীর প্রয়োগ সকলের বোধগম্য হওয়া প্রয়োজন। ভাষা শৈলী যেটা প্রয়োগ করা হচ্ছে সেটা কিন্তু সকলের বোধগম্য হতে হবে। ঠিক আছে, রচনা সৌন্দর্য বৃদ্ধিতে ভাষা শৈলীর কাঠিন্যের গভীরতার মাপকাঠির অভিযোজন প্রয়োজন। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে ভাষা শৈলী যেটা আপনি ইউজ করছেন রচনার মধ্যে, সেইটা কিন্তু অবশ্যই বোধগম্য, সাথে সাথে তার যে কাঠিন্যের যে মাপকাঠি সেটা কিন্তু প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা দরকার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে ইংলিশ প্রেসি আপনি যেরকমভাবে করছেন, বাংলা সারাংশও কিন্তু ঠিক সেই একই রকমভাবেই করবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এইটা কমপ্লিট হলো। পরবর্তী টাস্ক ছিল কি দেখুন, একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল কন্যাশ্রী প্রজেক্ট নিয়ে, সেটাকে আমরা কিভাবে করছি দেখুন।
ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম, কি দিলাম, দি কন্যাশ্রী প্রজেক্ট ইজ আ গ্রেট সাকসেস অফ দি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ঠিক আছে, তারপরে কি দিলাম, রিপোর্টের যে ফরম্যাট সেটাকে আমরা মেনটেন করলাম। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা রিপোর্টের যে মূল বিষয়বস্তু সেটাকে খুব সংক্ষেপে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে দেখব। দেখুন কি বলা হচ্ছে, কন্যাশ্রী প্রকল্প ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা গ্রেট অ্যাচিভমেন্ট এটা। অ্যাবাউট 3 মিলিয়ন গার্লস হ্যাভ বিন ব্রড আন্ডার দিস প্রজেক্ট, মানে এই প্রজেক্টের আন্ডারে 3 মিলিয়ন, প্রায় 3 মিলিয়ন গার্লসকে কিন্তু নিয়ে আসা হয়েছে। অ্যাজ আ রেজাল্ট, এর ফলে দি নাম্বার অফ স্কুল ড্রপ আউটস হ্যাজ ডিক্রিজড, মানে স্কুল ড্রপ আউটসদের সংখ্যা কিন্তু কমে গেছে। ঠিক আছে, অ্যান্ড দি টেন্ডেন্সি টু ম্যারি গার্লস অ্যাট অ্যান আর্লি এজ, মানে আর্লি এজে মেয়েদের যে বিয়ে করার প্রবণতা সেটাও কিন্তু হ্যাজ অলসো ডিক্রিজড, সেটাও কিন্তু কমে গেছে। ঠিক আছে, দিস প্রজেক্ট রিসিভড দি ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ইন 2017, মানে 2017 সালে এটা কিন্তু ইউনাইটেড নেশনের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কি করলাম, একদম সংক্ষেপে মূল যে বিষয়বস্তু, যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের মধ্যে লিখলাম। তারপরে বিস্তারিতভাবে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে দেখব। দেখুন কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে, দেখুন, কন্যাশ্রী ইজ আ ড্রিম প্রজেক্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আচ্ছা, যারা আপনাদের যাদের সমস্যা হচ্ছে, দেখছেন যে ছোট ছোট লাগছে অক্ষরগুলো, তাহলে আপনারা যদি মোবাইলে দেখে থাকেন তাহলে মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নিন, তাহলে কিন্তু দেখতে সুবিধা হবে। ঠিক আছে, দেখুন কি বলছে এখানে, এখানে বলছে কন্যাশ্রী ইজ আ ড্রিম প্রজেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, বোঝা গেল। তারপরে কি বলছে দেখুন, দি প্রজেক্ট নাও ইনক্লুডস নট অনলি স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্টস, মানে স্কুল এবং কলেজ ছাত্রীদের জন্যই এটা নয়, বাট অলসো ইউনিভার্সিটি স্টুডেন্টস, মানে ইউনিভার্সিটি ছাত্রীদের জন্যেও এটা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে কি বলছে দেখুন, দি প্রজেক্ট ওয়াজ স্টাবলিশড অন মার্চ 8, 2013। ঠিক আছে, 2013 মার্চ 8 এটা স্টাবলিশ করা হয়। আগস্ট 14 ইজ সেলিব্রেটেড, মানে 14ই আগস্ট এটা সেলিব্রেট করা হয় অ্যাজ কন্যাশ্রী ডে টু প্রমোট দি প্রজেক্ট অ্যাক্রস দি স্টেট, সারা স্টেট জুড়ে কন্যাশ্রী ডে এটাকে পালন করা হয়, এটাকে প্রমোট করার জন্য। ঠিক আছে, তারপরে কি বলছে, দিস স্কিম হ্যাজ 2 কম্পোনেন্টস, মানে এর দুটো কম্পোনেন্ট আছে, মানে এই স্কিমের আওতায় কিন্তু দুটো কম্পোনেন্ট আছে, দুটো উপাদান পড়ে, মানে দুটো ভাগে ভাগ করা হয়েছে এই স্কিমটাকে। কি বলছে, অ্যান অ্যানুয়াল স্কলারশিপ অফ রুপিস 1000, একটা হচ্ছে অ্যানুয়াল স্কলারশিপ, বার্ষিক বৃত্তি, যেটা বছরে দেওয়া হয় 1000 টাকা করে, অ্যান্ড ওয়ান টাইম স্কলারশিপ অফ রুপিস 25,000, এবং একটা ওয়ান টাইম এককালীন একটা বৃত্তি দেওয়া হয় যেটা কিনা 25,000 টাকা। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যানুয়াল স্কলারশিপ মানে অ্যানুয়াল স্কলারশিপ যেটা যেটা বার্ষিক বৃত্তি, তার কী কী ক্রাইটেরিয়া আছে সেখানে বলছে যে দি স্টুডেন্ট মাস্ট বি ওভার 13 ইয়ার্স অফ এজ, 13 বছরের বেশি বয়স হতে হবে ছাত্রীদেরকে। ঠিক আছে, অ্যান্ড আন্ডার 18 ইয়ার্স অফ এজ, এবং 18-র কম হতে হবে এই বার্ষিক ভিত্তিতে। ঠিক আছে, তারপর কি বলছে, দি স্টুডেন্ট মাস্ট বি লিটারেট ইন অ্যাটলিস্ট 8 গ্রেড, মানে 8ম ক্লাস পর্যন্ত তাদেরকে পড়ুয়া হতে হবে। The family income of the student should be not more than 1,20,000 rupees annually, মানে তার ফ্যামিলি ইনকাম কিন্তু কত হবে না, এই যে রেশিওটা বললো তার বেশি হবে না। ঠিক আছে, আচ্ছা, তারপর কি বলছে, এনি স্টুডেন্ট স্টাডিং ইন গভর্নমেন্ট or government approved or government aided school will get this opportunity, মানে কি, মানে হচ্ছে যারা এই গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট এডেড স্কুল বা গভর্নমেন্ট অ্যাপ্রুভ স্কুলে পড়ে যে সমস্ত ছাত্রীরা, তারা এই সুবিধাটা পাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই দিস অপরচুনিটি পরে এখানে একটা ফুল স্টপ হবে। তারপরে দেখুন কি বলছে, দি স্টুডেন্ট মাস্ট বি আনম্যারিড, আর কি হতে হবে, স্টুডেন্টসকে আনম্যারিড হতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন কি বলছে, দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ওয়ান টাইম স্কলারশিপ আর, যারা ওয়ান টাইম স্কলারশিপ যেটা এককালীন বৃত্তি, তার কি ক্রাইটেরিয়া সেটা বলছে যে দি স্টুডেন্ট মাস্ট বি ওভার 18 ইয়ার্স অফ এজ, মানে স্টুডেন্টসকে 18-র বেশি হতে হবে, অ্যান্ড আন্ডার 19 ইয়ার্স অফ এজ অন দি ডে অফ অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন যেদিন করছে সেই দিন থেকে তার বয়স 18-র বেশি হতে হবে, কিন্তু 19-এর কম হতে হবে ছাত্রী। ঠিক আছে, দি স্টুডেন্ট শুড বি স্টাডিং ইন এনি সাবজেক্ট অফ সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, টেকনিক্যাল, ভোকেশনাল, স্পোর্টস ইটিসি, মানে কি তাকে এই সমস্ত বিষয়ে কিন্তু যুক্ত থাকতে হবে ইন আ রেজিস্টার্ড ইনস্টিটিউশন, মানে একটা রেজিস্টার্ড ইনস্টিটিউশনে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এখানে কি করতে হচ্ছে, এখানে পুরো ভুরি যে তথ্যটা, কন্যাশ্রীর যে তথ্য, সেই বিষয়গুলো কিন্তু আমরা ভরে ভরে দিলাম।
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? যেহেতু এটা এখানে প্রচুর ইনফরমেশন আছে, সুতরাং আপনারা ইনফরমেশনগুলোকে কিন্তু একটু নজরে রাখবেন। যদি পরীক্ষা আসে তাহলে কিন্তু ইনফরমেশনগুলোকে আপনাকে জেনে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি লিখতে পারবেন। এবং আপনি যেভাবে লিখবেন আপনার মতো করে লিখবেন, আমাদেরটাকেই কপি করতে হবে এরকম ব্যাপার নয়, কিন্তু ইনফরমেশনগুলো সেম রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, পরবর্তী দেখুন, পরবর্তী যে আমরা স্লাইডে যেটা দেখবো সেটা কি লেস ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, বা এই কন্যাশ্রীর ফলে যে সুবিধাগুলো হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখবো। মানে কি, আমরা এখানে কনক্লুডিং প্যারাগ্রাফে এই বিষয়টা দেখবো। ঠিক আছে, দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে কন্যাশ্রী হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দি বেস্ট অফ দি গার্ল সামিট, মানে গার্ল সামিট যেটা হয়েছে অর্গানাইজড বাই দি ইউকে অ্যান্ড ইউনিসেফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অফিস ফর ইটস সাকসেস। মানে ইউকে ইউনিসেফের যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অফিস, সেখানে কিন্তু কি হয়েছে, যে গার্ল সামিটটা হয়েছে সেখানে কিন্তু কন্যাশ্রী সিলেক্ট হয়েছে একটা বেস্ট হিসেবে তার সাকসেসের জন্য। ঠিক আছে, তারপরে কি বলছে, কন্যাশ্রী হ্যাজ বেনিফিটেড 38.7% অফ দি জেনারেল কমিউনিটি, মানে জেনারেল কমিউনিটিতে এত পার্সেন্ট তারা কি করেছে, বেনিফিট দিয়েছে। আর কি দিয়েছে, 23.96% অফ দি শিডিউল কমিউনিটি। ঠিক আছে, 5.6% অফ দি ট্রাইবাল কমিউনিটি, 8.70% অফ দি ওবিসিস অ্যান্ড 23.72% অফ দি মাইনরিটিস। ঠিক আছে, মানে কোন সম্প্রদায়কে কি কি সুবিধা দিয়েছে এই কন্যাশ্রী প্রজেক্টটা সেটা বলা হলো, আর কন্যাশ্রী প্রজেক্ট কোথায় কি পুরস্কার পেয়েছে সেটা বলা হলো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু একটা ইনফরমেটিভ ব্যাপার, আপনাদেরকে ইনফরমেশনগুলো কিন্তু গ্যাদার করে নোট ডাউন করে রাখতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে, তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যান, কারণ সেখানে আপনাদেরকে ডেলি বেসিকে যে টাস্কগুলো দেওয়া হচ্ছে সেটা আপনারা টেলিগ্রাম গ্রুপে কিন্তু রেগুলার বেসিকে পেয়ে যাবেন রাত 10টার সময়। ঠিক আছে, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করুন, সেখানে কিন্তু আপনি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের পরবর্তী যে টাস্কটা ছিল সেটা কি ছিল দেখুন, সেটা একটা বাংলা সারাংশ ছিল। আপনারা সেই আগের মতো আবার ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ুন, কি বলতে চাইছে বাংলা বিষয় বুঝতেই পারবেন। আমি চেষ্টা করছি এরপরে কি বলতে চাইছে বিষয়টা বুঝিয়ে দেওয়া। আচ্ছা, বুঝতে পারছেন তাহলে কি বলতে চাইছে এখানে? এখানে কি বলছে, এখানে বলতে চাইছে মানুষ কর্মমুখর, মানুষ কর্মের প্রতি চঞ্চল, এবং সেই কর্মব্যস্ততার মধ্যে সে অবসর বা তার যে বিশ্রাম, সেই বিষয়টা কিন্তু অবশ্যই প্রয়োজন। কর্মের সাথে সাথে বিশ্রাম অবশ্যই প্রয়োজন, কারণ হচ্ছে মানুষ প্রয়োজন বা পরিস্থিতির চাপে পড়ে হয়তো সে কর্মবিরতি থেকে বঞ্চিত হয়, কিন্তু কর্ম এবং কর্মবিরতি এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক। ঠিক আছে, অক্লান্ত পরিশ্রম মানুষের মনকে অনেক দুর্বিষহ করে তোলে, এবং যদি সে বিশ্রাম নেয় বা সে যদি অবসর গ্রহণ করে, তাহলে সে আবার নতুন করে উদ্যম পায় সেই পরিশ্রান্ত মনকে নতুন করে প্রাণশক্তিতে সচল করে তোলার। এই বিষয়টাই বলতে চাইলো এর মধ্যে, তাই না? আচ্ছা, তাহলে আপনারা ভালো করে পড়েছেন, দরকার হয় আরেকবার পড়ুন। আচ্ছা, তারপর আমরা দেখছি দেখুন কি বলছে। আমরা সুইটেবল একটা টাইটেল দেওয়ার চেষ্টা করলাম। কিভাবে টাইটেলটা দিচ্ছি দেখুন, কি দিলাম, কর্মমুখর জীবনে অবসরের প্রয়োজনীয়তা, বা কর্মমুখর জীবনে বিশ্রামের প্রয়োজনীয়তা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এইভাবে দেবেন। আচ্ছা, এরপরে আমরা কিভাবে লিখছি দেখুন, আনসারটা এইভাবে লিখলাম। কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে প্রয়োজন ও পরিস্থিতি মানুষকে কর্মবিরতি থেকে বঞ্চিত করে। ঠিক আছে, মানে প্রয়োজন আছে বা পরিস্থিতির চাপে পড়ে সে হয়তো বিশ্রাম নিতে পারছে না, সেই বিষয়টা আমরা লিখলাম। কিন্তু কর্ম এবং কর্মবিরতি বা বিশ্রাম, মানে কর্মবিরতি বা বিশ্রাম যে কোনো একটা লিখবেন আপনি, কিন্তু কর্ম এবং কর্মবিরতি বা বিশ্রাম একে অপরের পরিপূরক। ঠিক আছে, একটা আরেকটার পরিপূরক। অক্লান্ত পরিশ্রম মানুষের মনকে পরিশ্রান্ত করে তোলে। ঠিক আছে, অক্লান্ত পরিশ্রম মানুষের মনকে পরিশ্রান্ত করে তোলে। কেবলমাত্র পর্যাপ্ত বিশ্রাম গ্রহণের মাধ্যমে আবার পরিশ্রান্ত মনকে নতুন করে প্রাণশক্তিতে সচল করা সম্ভব। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করতে হচ্ছে? তাহলে সেই একই কথা বারবার বলতে হচ্ছে কি, যাদের এখনো পর্যন্ত প্রেসি বা সারাংশ আপনারা করতে পারছেন না, তারা কি করবেন, বিষয়টাকে ভালো করে পড়বেন, পড়ার পরে একটা ব্রেন ম্যাপ তৈরি করবেন, সেই ব্রেন ম্যাপ অনুযায়ী আপনি কি করবেন, একটা সুইটেবল টাইটেল দেবেন, এবং তারপরেই পুরো বিষয়টাকে নিজের ভাষাতে লিখবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু মনে করছেন যে আমাদের থেকে প্রচুর পরিমাণে উপকৃত হচ্ছে, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা নতুন করে উদ্যমের সাথে, এত উদ্যম দিয়ে, এত এফোর্টস দিয়ে প্রতিদিন আপনাদেরকে নতুন ভিডিও আর নতুন ক্লাস উপহার দিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।